মাইশা রাজি হলো বেলার কথায়, ঘুরে আবার নিচে নেমে বাগানের দিকে পা বাড়ালো। মাইশাকে চলে যেতে দেখে বিজয়ের হাসি হাসলো বেলা। নিজের চালাকিতে নিজেই বাহবা দিল। দিন দিন বেশ চালাক হচ্ছে। অহমি অহমিকায় ফুলে ফেপে উঠল ভেতরে। আবারও ধূপধাপ পা ফেলে সোজা চলে এলো দিগন্তের কাছাকাছি। চোখ শুরু করে আওড়ালো। মেঝেতে এত জোরে মাথা ঠুকছেন কেন দিগন্ত ভাই? যদিও দিগন্ত পুশ-আপ দিচ্ছে, কিন্তু বেলার কাছে দেখতে লাগছে ও ঢুসঢাস করে মেঝেতে কপাল ঠুকছে। বেলার কথা শুনেও শুনল না দিগন্ত। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে পুশ-আপ দিতে দিতে বলল, চলে যাও এখন। সরু চোখ জোড়া আরো খানিকটা সরু হলো। চলে যাবে মানে? এলোই তো মাত্র। অপমানিত হলো বেলা, মাথার মধ্যে জেদ চাপলো। যাব না। চলে যেতে বলেছে। বললাম তো যাব না। বেয়াদবি করবি না বেলা, একা ছাড় আমাকে। বেলার জেদ যেন তরতর করে বাড়ল, দাঁত কিরমিরিয়ে বলল, যাব না মানে যাব না। দিগন্তের হাত থামলো, ঘাড় বাঁকিয়ে বেলার দিকে তাকালো, চোখ গরম করে বলল, মুখের উপর কথা বলছিস, অসভ্য মেয়ে। ভয় নেই জানে? ভয় লাগে না, ভালো লাগে। বেশি সাহস দেখাচ্ছিস। দেখাচ্ছি। বলেই দিগন্তের সামনে এসে ওর গেঞ্জিতে হাতাটা নামানোর চেষ্টা করলো। বেলার কাজ দেখে মুখ থেকে চু শব্দ বের করলো দিগন্ত। ইদানিং একদম পায় না ওকে। যা বলেছে সবসময় তার উল্টোটা করছে। আবার যে দেখিয়ে মুখের ওপর জবাব দিচ্ছে। পুশ-আপ ছেড়ে মেঝেতেই বসলো দিগন্ত। বেলা ওর দিকে ঝুঁকে গেঞ্জির হাতা ধরে টানাটানি করছে এখনো। খানিকটা ধমকে উঠল দিগন্ত। হাই সর। চুপ করেন। অবাধ্যতা দেখে দাঁতে দাঁত পিষল দিগন্ত। রাজভারী গলায় বলল, বেলা। পাত্তা নেই বেলার। হাত টেনে ধরে দিগন্তের চোখে চোখ রেখে রাগী স্বরেই বলল, আপনার কি জামা কাপড়ের অভাব? এত ছোট খাটো জামা কাপড় কেন পরবেন আপনি? এ বাড়িতে না অন্য একজন আছে? আপনি আপনার ফোলা ফোলা হাত ওকে দেখান। বলতে বলতে চোখ জোড়া ছাপিয়ে এলো বেলার। নিঃশ্বাস ভারী হলো, নাকের ডগা ফুলে উঠল। ভ্রুজোড়া বেঁকে গিয়েছে কিছুটা। গাল দেওয়ায় হালকা লালাভ হয়েছে। বেলার রেহেন মুখশ্রী দেখে দিগন্তের তপ্ত মেজাজ কিছুটা শান্ত করতে সক্ষম হলো। এক আঙুল তুলে বেলার কপালে ঠেকিয়ে রুক্ষ স্বরেই বলল, কথায় কথায় চোখে পানি আসে কেন? বলেছি না আমার সামনে এসে কাঁদবি না। চরম বেয়াদব তুই। চোখ থেকে যদি পানি বেরিয়েছে কানের নিচে পড়বে এখন। একবার থাপ্পড় খেয়েছিলাম তো, 2 দিন পর ব্যথা সেরেছিল। এখন মারলে মারবেন, আবার 2 দিন পর সেরে যাবে। বেলার মাত্রাতিরিক্ত সাহস দেখে তাজ্জব হলো দিগন্ত। জ্বলন্ত দৃষ্টি ছুড়ে বলল, মুখের উপর জবাব দিচ্ছিস, অসভ্য। এই তোর বাপের কেরামতি? খুব তো অহংকার নিয়ে ঘুরে, এসব শেখাচ্ছে। হুট করে আব্বুকে টানায় বিরক্ত হলো বেলা। বাঁকানো ভ্রুজোড়া কুচকে নিল নাকের কাছে। কতক ভাঁজ পড়ল তাতে। দিগন্তের হাতটা এখনো হাতের মুঠোয়। সেটাতে একটা জোরালো টান দিল। পরপরই হিসিয়ে বলল, ফুল হাতা শার্ট পরবেন সব সময়। আমি যেমন ফুল হাতা জামা পরি, আপনিও তেমন ফুল হাতা জামা পরবেন। তোর সাথে আমার কি? তোর সাথে আমার কি? কথাটা শুনে একটু থামকালো বেলা। ছটফটে ভাব কমিয়ে প্রগাঢ় ভাঁজ ফেলে কুচকে রাখা ভ্রুজোড়া শিথিল করলো। চোখে এখনো টলমলে ভাব সেখানেই। সেভাবেই দিগন্তের নেত্রপানে গভীর মায়াবী এক সরল দৃষ্টিতে চাইল। জেদি ভাব ছেড়ে নরম স্বরে আওড়ালো, জানি না। বেলার সম্মোহনী চাহনিতে আটকালো দিগন্ত। স্বভাবসুলভ গাম্ভীর্যতা ছেড়ে দৃষ্টি বেলাতে নিবদ্ধ রেখে শান্ত গলায় বলল, জানিস না? তাহলে এত জোর খাটাচ্ছিস কেন? পরিবর্তন নেই বেলার। পূর্বভঙ্গিতে থেকে জবাব দিল, আমি জোর খাটাই না তো, মনে যা আসছে তাই করছি। কি আসছে মনে? শুকনো ঢোক চাপলো বেলা। জড়তাহীন সহজ গলায় উত্তর করলো, বললাম না কয়েকবার আপনাকে ভালো লাগে। আপনি সামনে এলে আপনাকে ছেড়ে বাকি সব কিছু ঝাপসা দেখি। আপনার দিকে খুব ভালোভাবে তাকালে আমার মাথা ঝিম ধরে যায়, দুনিয়া গোল গোল ঘোরে। আপনার আশেপাশে থাকতে ভালো লাগে, গালিগুলোও ভালো লাগে, একটুও ভয় লাগে না। আপনাকে দেখতে যদি আমার এত ভালো লাগে, অন্যদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এটা ভাবলেই কেমন যেন হিংসে হয় অনেক। ভেতরে জেদ আসে, রাগ আসে, কাঁদতে ইচ্ছে হয় খুব করে। আবার আপনার সাথে কথা বলতেও ভালো লাগে। আপনার কণ্ঠস্বর ভালো লাগে, আপনার মুখশ্রী দেখতে ভালো লাগে, আপনার গলার ওই উঁচু জায়গাটাও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। পুরো আপনিটাকেই ভালো লাগে, খুব বেশিই ভালো লাগে। বেলার লম্বা কথা মন দিয়ে শুনলো দিগন্ত। দুজনে এই মুখোমুখি বসে আছে, দৃষ্টি একে অপরের দিকে। নিজেদের মাঝে দূরত্বটুকু কিঞ্চিত কমিয়ে বেলার কাছাকাছি এলো। এক হাত উঠিয়ে চুলের নিচ করিয়ে পুরোটা হাতটা গলিয়ে দিল ঘাড়ের দিকে।
ঘাড় বেয়ে ঘুরিয়ে নিয়ে মাথা উঁচু করে ধরল। দুজনের মাঝে দূরত্ব খুব বেশি নয়। দিগন্তের উষ্ণ নিঃশ্বাসের উপলব্ধি হতে জমে গেল বেলা। অনুভূতির তাড়নে দম আটকে এলো। দিগন্ত বেলার ঘাড় মাথা নিজের দাবাং হাতের মাঝে চেপে ধরে নিগুড়োভাবেই বলল, নাদান কোথাকার, মেয়ে মানুষ তুই। কথাগুলো বড় সময় তোর চোখ মুখ বেয়ে লাজকত উপচে পড়বে, কিন্তু লাজ লজ্জার বিন্দু মাত্র লেশ নেই তোর মধ্যে। সব কিছুতে বেয়াদবি। এরকম বেয়াদব মেয়েকে আমার ভালো লাগে না। ঈষৎ কেঁপে উঠল বেলা শরীর। দিগন্তের এত কাছে এসে কথা বলায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেছে। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলো, ভালো লাগে বলতে গেলে লজ্জা পেতে হয়? আচ্ছা, পরের বার থেকে লজ্জা পাবো, তাহলে আপনারও ভালো লাগবে আমায়। ভালো লাগবে না। বেলার চোখ ছাপিয়ে এলো আবারও। জোরালো গলায় বলল, লাগবে। দিগন্তের ভাবাবেগ নেই। লাগবে না। কিরমিরিয়ে উঠল বেলা। চোখ মুখ লাল হয়ে গেছে। সেকেন্ডের মাঝে টুপ টুপ করে গড়িয়ে পড়ল অশ্রুকণা। দাঁতে দাঁত পিষে ফোপাতে ফোপাতে জেদি গলায় বলল, লাগবে লাগবে লাগবে, আপনার আমাকে ভালো লাগতেই হবে। বেলার এহেন জোর জুলুমে আপনা আপনি অধর প্রসারিত হলো দিগন্তের। হুচ করে শব্দহীন হাসলো কিছুটা। দিগন্তের হাসি দেখে বেলার কান্না থেমে গিয়েছে। রাগ জেদ অভিমান উধাও হয়ে চোখে মুখে নেমেছে একরাশ মুগ্ধতা। মোহনীয় দৃষ্টি হাস্যরত দিগন্তকে দেখছে সে। বেলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দিগন্ত। এক সময় বেলার ঘাট ছেড়ে ওকে একটু দূরে সরিয়ে দিল। এখন ভালো লাগছে, যা এখান থেকে। তোকে না বলেছি আমার আশেপাশে আসবি না? তোর বাবা আমাকে বলে দূরে থাকতে। আমি এক কথার মানুষ, দূরেই থাকি। তুই বারবার কথার অমান্য করিস, বেয়াদব। বেলা এত কিছু শুনলো কিনা বোঝা গেল না। কেবল ভ্যাবলার মতো তাকিয়েই আছে। দিগন্ত যে ওকে ছেড়ে দিয়েছে সেটাও হয়তো টের পায়নি এখনো। কান ভারী হয়ে এসেছে ওর। দিগন্ত হাসি থামালেও বেলার মনে সেটার প্রতিচ্ছবি গেঁথে গিয়েছে। চোখের সামনে সেই দৃশ্যই ভাসছে শুধু। দুনিয়া দুলছে নাকি বেলার মাথা ঘুরছে সেটাও উপলব্ধি করতে পারছে না বেলা। শরীর ক্রমশ অসাড় হয়ে আসছে। বেলাকে টলতে দেখে থমকালো দিগন্ত, কিন্তু তা কাজে দিল না। ততক্ষণে শরীর ছেড়ে দিয়েছে বেলার। মেঝেতে জোরে মাথা বাড়ি লাগার আগ মুহূর্তে দিগন্ত ধরে ফেললো ওকে। গাছ থেকে লেবু দুটো পেড়ে নিয়ে ভেতরের দিকে হাঁটা ধরলো মাইশা। ভোর সকালের কারণে হালকা ঠান্ডা ভাব রয়েছে প্রকৃতি জুড়ে। ঘাসগুলোতে শিশির বিন্দু জমে পিচ্ছিল হয়ে আছে। কিছুটা হেঁটে যেতেই পা স্লিপ করলো ওর। সামলাতে চেয়েও পারল না। লেবু দুটো হাত থেকে উপচে পড়ে গেল। চিত হয়ে ঘন ঘাসের উপর পড়ল মাইশা নিজেও। খোপা করে রাখা লম্বা কেশগুচ্ছ খুলে মুখের সামনে ছড়িয়ে পড়ল। ব্যথায় কাতরে উঠল মাইশা। সামনে থেকে দুটো আওয়াজ একসাথে পাওয়া গেল। আহ! নাকে হাত চেপে চোখ বন্ধ করে আছে রায়হান। মাত্র দিগন্তদের বাড়ির গেট পেরিয়ে ভেতরে এসেছে। কোথা থেকে একটা ভারী জিনিস এসে ওর নাকে আছড়ে পড়ল। নাকটা হয়তো ভেঙে গিয়েছে। নাকে হাত ঘষতে ঘষতে চোখ মেলে তাকালো দেখার জন্য। তৎক্ষণাৎ চমকালো ও। চোখ জোড়া বড় হয়ে এলো। সামনে পড়ে থাকা মেয়েটাকে হুবহু সেদিনের অজ্ঞানরত মেয়েটার মতো লাগছে। ঠিক এভাবে এই চুলের আড়ালে মুখ লুকিয়ে রায়হানের কোলে পড়েছিল মেয়েটা। পরিধেয় বস্ত্রটাও একই। ব্যাকুল হয়ে সেদিকে এগিয়ে গেল রায়হান। মাথার কাছে আলগোছে বসে হাত বুলিয়ে মুখের সামনে থেকে কিছুটা চুল সরিয়ে দিল। ভেসে এলো চোখে বুজে রাখা ব্যথাতুর এক সুন্দরী রমণীর মুখশ্রী। চেনে রায়হান, হ্যাঁ চেনে মেয়েটাকে, দেখেছে কয়েকদিন আগেও। এদিকে কোমরে বেশ আঘাত পেয়েছে মাইশা। ব্যথায় টনটন করছে কোমর। ডান পাটাও কেমন অবশ হয়ে গিয়েছে। ব্যথার কারণে গলা দিয়ে আওয়াজও আসছে না। হালকা নড়ানড়ি করার চেষ্টা করলো, তাতেই ব্যর্থ। মুখের ওপর কারো হাতের উপস্থিতি টের পেয়ে পানি ভর্তি নয়ন টেনে খুলল মাইশা। রায়হানকে দেখতে পেয়ে লজ্জা পেল আকস্মাৎ। লোকটার সামনে পড়েছে ভেবে অস্বাভাবিক আবারও চোখ বুঝলো। ব্যথা আর লজ্জায় নিঃশ্বাস টানতেও কষ্ট হচ্ছে ওর। মাইশা ক্ষণকাল দেখলো রায়হান। ও বোকা নয়, ও চতুর মস্তিষ্ক। দিগন্তের কথা রেশ আর মাইশার সাথে সব সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। যদিও পুরোপুরি শিওর হতে পারল না, কিন্তু যা আজ করেছে তা ভুল সেটাও মানতে নারাজ ওর মন। গলা ঝেড়ে বলল, ব্যথা পেয়েছো খুব? মাইশা উত্তর দিতে পারল না। সেভাবেই গাঁট বেঁধে পড়ে রইল। রায়হান বুঝলো হয়তো মাইশার মনোভাব। কিছু না বলে ভেতরের দিকে চলে গেল। শত দরজার সামনে আসতেই দিশা আর বৃষ্টিকে পেল। রায়হান ওদের মাইশার কথা জানালো। শুনে তড়িঘড়ি করে বাগানের দিকে গেল দুজনে। কাছে আর মায়ের শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে প্রত্যাশা। মনার হুঁশ নেই।
জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছে হয়তো। ঘুম ভাঙার পর থেকে মনাকে এক নাগারে ডেকে চলেছে প্রত্যাশা। এত ডাকার পরও উঠছে না দেখে ভয় পেয়েছে অনেক। বালিশের পাশে পড়ে থাকা ফোনটা ছোট্ট দু হাতের মাঝে তুলে নিল। কল লিস্টের প্রথমেই জল করছে সেভ করা একটা নাম্বার। ছোট্ট প্রত্যাশা পড়তে পারে না এখনো, তবে পাশের ছবিটা চেনে। ফোন চালাতে পটু না হলেও মায়েরকে দেখে দেখে কিছুটা আয়ত্ত হয়েছে। কল চিহ্নে চাপ দিয়ে ফোন দিল নম্বরে। এটা ওর পাপার নাম্বার। কয়েকবার রিং বাজতেই অপর পাশ হতে ফোন রিসিভ হলো। ভেসে এলো আধবয়স্ক পুরুষালী আওয়াজ। বাবারাও যে ভেসে ঠোঁট ভেঙে কেঁদে উঠল প্রত্যাশা। ফোলা গালদয় লাল হয়ে গিয়েছে। আটকা আটকা গলায় বলল, মাম্মা উঠছে না, ভয় পেয়েছি পাপা। মেয়ের কান্নারত আওয়াজ শুনে শোয়া থেকে উঠে বসলো জুনায়েদ। ফোন কানে চেপে মেয়ের সাথে কথা বলল কিছুক্ষণ। মিষ্টি বলে আউড়ে প্রত্যাশাকে বোঝাতে সক্ষম হলো এক পর্যায়ে। ফোন কাটলো না। প্রত্যাশার সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে বাইরের দিকে ছুটল। দিশাদের সাথে কথা বলে একটু এগোতেই মিতালির সামনাসামনি পড়ল রায়হান। কিছু একটা ভেবে দিগন্তের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিল। মিতালিকে কালকের ঘটনা সংক্ষেপে বলে তাকে দিগন্তের কাছে যেতে বলল। ও আর এক মুহূর্ত দেরি করলো না, সেখানে দ্রুত পায়ে তালুকদার বাড়ি ছেড়ে বাইকে ছুটালো চট্টগ্রামের উদ্দেশ্যে। মাথায় জটলা পাকিয়েছে নানান চিন্তা ভাবনা। শান্তি মেলছে না ভেতরে। জ্ঞান হারায়নি বেলা, তবে মাথা ভনভন করে ঘুরছে। কান ভারী হয়ে আছে বলে দিগন্তের ডাক ওর কানে ভাঙা ভাঙা লাগছে। এদিকে দিগন্ত বেলাকে দু হাতের বন্ধনে নিয়ে ডাকছে। চোখের পাতা নড়ছে ওর। অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো বেলা। কিরে শুনছিস? বেলা, এই বেলা ওঠ। চোখ খুললো বেলা। ওকে চোখ খুলতে দেখে রাগী স্বরে দিগন্ত ধমকালো। হুটহাট জ্ঞান হারানো কি তোর স্বভাবতে সয়ে দাঁড়িয়েছে? আগে তো কখনো দেখিনি, এখন এরকম কেন হচ্ছে? বেয়াদবি করতে করতে যদি শরীরে রোগ বাঁধিয়েছিস তাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে। বেলা, ঠোঁট উল্টালো বেলা। ও অসুস্থ নয়, দুর্বল নয়, কিন্তু দিগন্তকে ভালোভাবে দেখলে মাথা ঘুরে কেন, এর কারণও নিজেও জানে না। সিঁড়ির কাছ থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে দিগন্ত ছেড়ে দিল বেলাকে। সাড়া পেয়ে বেলা উঠে দাঁড়ালো। দিগন্ত উঠে দাঁড়াতেই যাবে, তার আগে ভেসে এলো বেলার চঞ্চলে গলার কথা। রোগ আমি বাঁধিয়েছি নাকি? আপনাকে ভালো লাগতে লাগতে এমনি থেকেই বেঁধে গেল, এতে আমার কি দোষ? খালি খালি বেয়াদব বলার সুযোগ খুঁজে বেড়ান। দোষ কিন্তু আপনার, বুঝলেন? বেলার দিকে চোখ রাঙিয়ে তাকালো দিগন্ত। ধমকে উঠল। তাতে বেলার কি? সত্যি বলতে ভয় কিসের? ও এমনি ভয় লাগছে না। কিন্তু দিগন্তের চোখ রাঙানি দেখে ফুরুত করে উড়াল দিল। বেলাকে যেতে দেখে দাঁড়ালো দিগন্ত। পিছু ঘুরে একটা সিগারেট হাতে নেবে, তখনই পেছন থেকে ওকে ডাকলো বেলা। দিগন্ত ভাই। ভ্রুজোড়া এক করে দরজার দিকে চোখ ফেরালো দিগন্ত। দরজা থেকে ঘাড় হেলিয়ে ওর দিকে তাকাতেই মিটিমিটি হাসছে বেলা। দিগন্ত ভ্রু নাচিয়ে বলল, আবার কি? বিস্তর হাসলো বেলা। অতঃপর চটপটে স্বরে বলল, আপনার হাসিটা মারাত্মক ভালো লেগেছে। বলেই গায়েব হলো সে। ওর টিটকারিটাও খোঁজ নেয় আর সামনের দিকে চেয়ে সিগারেটের আগুন দিতে যাবে, আবারও শব্দহীন হাসলো দিগন্ত। বেলার পাগলামোতে ওর বিক্ষিপ্ত মন মেজাজ কখন ঠিক হয়েছে তার টেরও পায়নি। তবে বেলা যে ওর ওপর বেশ ভালোভাবেই মজেছে তা ভেবেই ওর মন প্রশান্তিতে ছেয়ে গিয়েছে। কয়েকটা সিঁড়ি পেরিয়ে আসতেই মিতালির মুখোমুখি হলো বেলা। মিতালি ঝড়ের বেগে উপরে উঠছিল। বেলাকে সামনে পেয়ে বলল, হ্যাঁ রে, দিগু উপরে আছে এখনো? হ্যাঁ আছে। মাইশা পড়ে গিয়েছে বাগানে, অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। তুই নিচে যা, আমি দিগুকে বলে আসছি। মাইশার কথা শুনে চোখ বড় বড় হলো বেলার। বাগানে যে পাঠিয়েছিল লেবু আনার জন্য তা বেমালুম ভুলে বসেছে বেলা। হুড়মুড়িয়ে নিচের দিকে ছুটলো মাইশাকে দেখার জন্য। কোমরের ব্যথাটা একটু কম থাকলেও পায়ের অবস্থা আগের মতোই রয়েছে। ডান পায়ে কোনো বল পাচ্ছে না মাইশা। কোমরের চিনচিন ব্যথার প্রভাবে ওর চোখ মুখ নীল হয়ে গিয়েছে। দিশা আর বানি ওর পাশে বসে ওর ভালো মন্দ দেখছে। বেলা অপরাধীর ন্যায় চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ও অযথা লেবু আনতে না পাঠালে মাইশা পড়ে যেত না। বৃষ্টি মাইশার ডান পরক করে বলল, হয়তো ফ্র্যাকচার হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে। তা শুনে দিহান ব্যস্ত হয়ে পড়ল। জয়নাল মাইশার রুমে এসে মাইশাকে তৈরি করে দিতে বলল। ফেরার আগে জুনায়েদের খোঁজ করলো, কিন্তু পেল না কোথাও। বুঝে নিল সে জুনায়েদ এই সাত সকালে কোথায় যেতে পারে। মাইশার কথা জানতেই দিগন্ত এক মুহূর্ত দেরি করলো না। মাইশার কাছে এসে ওর হালচাল দেখে দিহানকে বলল গাড়ি বের করতে। মাইশা উঠে দাঁড়াতে পারল না।
কোমরের ব্যথায় সোজা হওয়ার কষ্টকর, কয়েকবার চেষ্টা করেও উঠতে পারল না মাইশা। দিগন্ত আর জয়নাল মিলে ওকে ধরে গাড়িতে তুলল। এতক্ষণ মাইশাকে নিয়ে অপরাধ বোধে ভুগলেও মুহূর্তে সেটা আবারও ক্রোধে পরিণত হলো। দিগন্ত মাইশাকে ধরেছে, মাইশাও দিগন্তকে চেপে ধরেছে। ওদের এত কাছাকাছি দেখে শরীরে আগুন ঝলকে উঠল বেলার। মনে হলো কোনো প্রিয় জিনিস ওর কাছ থেকে কেড়ে নিয়েছে কেউ। ক্ষোভ আর জেদের ভারে দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে উঠল, চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে গিয়েছে। আর একটু হলে পানি গড়িয়ে পড়বে। মাইশাকে নিয়ে দিহান, দিগন্ত আর দিশা যাবে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং আছে, জয়নাল যেতে পারবে না। দিহানও মাইশাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে। এদিকে এত বড় মিটিংয়ে একা সামলাতে পারবে না। জুনায়েদকে বারবার ফোন দিচ্ছে কিন্তু নো রেসপন্স। জয়নালের চিন্তিত মুখ দেখে প্রশ্ন ছুড়ল দিগন্ত। কিছু হয়েছে? জয়নাল আগ বাড়িয়ে জুনায়েদের কথা কিছু বলল না, স্মিত হেসে বলল, অফিসে এত কাজ সামলাতে খুব কষ্ট হচ্ছে। বয়স তো কম হলো না, সারা জীবন ধকল সামলাতেই গেল। দিহান যদিও হাল ধরেছে, কিন্তু ওর একজন ভরসায় তো ওর একার ভরসায় তো এত বড় ব্যবসা ছেড়ে দেওয়া যাবে না। এসব নিয়েই চিন্তায় আছি। যা হোক, তোমরা যাও দ্রুত, মেয়েটা ব্যথা বাড়ছে। দেখি আমি অফিস থেকে যেতে পারলে যাব। জয়নালের আকার ইঙ্গিতের কথা ধরতে পারল দিগন্ত। ঘুরে ফিরে ওকে ব্যবসার হাল ধরতে বলল, তবে কথাগুলো ভুল বলেনি সে। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। ওর পাশে দিহান আর পেছনে মাইশাকে আতশোয়া করে ধরে আছে দিশা। বেলা বাড়ার সাথে সাথে তালুকদার বাড়িতে হাজির হলো রহমান। সারা রাত ছটফট করে কেটেছে। রাতের বৃষ্টিকে কতবার ফোন দিয়েছে তার ইয়েতা নেই। মেয়ে আর বোনের সাথে ভালো মন্দ কথা বলে দেরি করেনি। বৃষ্টি আর বেলাকে নিয়ে চলে এসেছে। মিতালি রাগারাগি করেছে, এত সকালে যেতে দিবে না। রহমান ওকে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের নিয়ে এসেছে। বাণীকে আনতে চাইলে বাণী এলো না, মাইশা অসুস্থ। এই অবস্থায় বাপের বাড়ি যাওয়াটা শোভা পায় না। আসার সময় বেলা খুব বেশি কথা বলেনি কারোর সাথে। হাসি খুশি চঞ্চলতা মূর্ছা গিয়েছে। ফেরার পথে পুরো রাস্তা চুপ করেছিল। রহমান মেয়ের নরম কাটা দেখে সংকলিত হলো ভেতরে। পরক্ষণেই নিজের ভাবনার ওপর নিজেই হাসলো। বেলা ছোট, এত ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি ফিরে কারোর সাথে কথা না বলে রুমে চলে এলো বেলা। জামা কাপড় না ছেড়ে সেভাবেই শুয়ে পড়লো। মন ভালো না থাকলে হয়তো শরীরও সায় দেয় না। মেজাজ খিটখিটে হয়ে আছে, সারা রাত ঘুমায়নি। শুয়ে কিছুক্ষণ ঝিম মেরে পড়ে রইল। কোনো এক সময় ঘুমিয়ে গেল। দুপুরের কড়া রোদ চোখে মুখে আশ্রে পড়তে ঘুম হালকা হলো বেলার। জানালাটা হাট খোলা থাকায় সম্পূর্ণ রোদটা বিছানার মাঝ বরাবর এসে পড়েছে। সকালে শীত ভাব ছিল বলে ফ্যান না ছেড়ে ঘুমিয়েছে। এখন ঘেমে নিয়ে একাকার হয়েছে। উঠে কাপড় চোপড় নিয়ে সোজা গোসল করতে চলে গেল। মাথায় গামছা পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নিজের মূর্ছা যাওয়া প্রতিচ্ছবি ভালো লাগলো না। ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো, হাসি এলো না। বরং মাইশা দিগন্তের ধরাধরি ভাসলো মনে। কেমন একটা বৃতৃষ্ণা ভাব ছেয়ে গেল অন্তরে। ঘরের তির্যক রোদটা ওর রাগে ঘি ঢালছে হয়তো। বড় বড় পা ফেলে টেবিলের কাছে গিয়ে ধুমধাম শব্দ তুলে জানালা লাগালো। ফেরি যেতে নিলে চোখ পড়লো একটা বক্সে। সরু চোখে কৌতূহল বশত বক্সটা হাতে নিল বেলা। খুলতেই নানান ডিজাইনের ফিঙ্গারিং বেরিয়ে আসলো। চোখ জোড়া চিকচিক করে উঠলো বেলার। পুরো বক্সটা এনে বিছানার উপর সব ঢেলে দিল। রিংয়ের ছোটখাটো একটা দোকান বের হলো, সাথে একটা স্টিকি নোট। নোটটা মেলে ধরতে ভেসে উঠলো একটা লেখা, আরো ভালো করে পড়াশোনা কর বেয়াদব। শেষের বেয়াদব দেখে ফিক করে হেসে দিল বেলা। দিগন্ত দিয়েছে তা স্পষ্ট, আস্ত মহাব্যস্ত। নিশ্চয়ই কাল রেজাল্টের পর দিয়েছে। বেলাও বাড়ি যাওয়ার আজ পেল। রাগ ঢাক সব কোথায় হারালো কে জানে। খুশি মনে একটা একটা করে রিং হাতে দিচ্ছে আর চোখের সামনে মেলে ধরে দেখছে কোনটা কেমন মানাচ্ছে। মাইশাকে বাড়িতে আনা হয়েছে, পায়ে ছোট্ট ফ্র্যাকচার হয়েছে। 1 মাস বেড রেস্ট দিয়েছে ডাক্তার। কোমরের মাংসে চাপ পেয়েছে অনেকটা, ওষুধ আর স্প্রে দিয়েছে তার জন্য। বাড়ি ফিরে বেলাকে আর পেল না দিগন্ত। মিতালির কাছে শুনেছে রহমান এসে তাড়াহুড়ো করে মেয়েদের নিয়ে গিয়েছে। তা শুনে ভেতরে ভেতরে অনেকটা আনন্দ পেল সে। পাটোয়ারি সাহেব ভয়ে আছে। এদিকে তার পিচ্চি মেয়ে বাঘকেও বাঘ ভাবে না, বাঘের খাঁচায় বন্দি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে একটু আফসোসও করলো, মেয়ে নিয়ে পাটোয়ারির অহংকার চূর্ণ হবে বোধ হয়। রহমানকে কয়েকবার ফোন দিলেও পেল না। ক্লাবে গেল, সেখানেও নেই। ছেলেদের থেকে খোঁজ নিল, আজ আসেনি। আবারও ফোন দিল অপর পাশ থেকে, তা কেটে দিল রায়হান। সবশেষে রায়হানের উদ্দেশ্যে কয়েকটা গালি দিয়ে পিটপিড়ালো দিগন্ত। শালা হারামজাদা, বউ হলে আরামসে দিন কাটাচ্ছে,
আমার বউয়ের হদিস নাই অন্যের বউর খেদমত করতে হাতবেলা কাটে। মাত্র চট্টগ্রামে ঢুকেছে রায়হান দিগন্তের কল দেখে কেটে দিল। চেতেছে দিগন্তের ওপর, ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে পকেটে ভরল। সত্যি যদি সেদিনের মেয়েটা মাইশা হয় তাহলে দিগন্ত অবশ্যই আগে থেকে জানে। সেদিন এত কথা হলো, একবারও কিছু বলেনি। রায়হান প্রতিদিন নিখোঁজ বউয়ের গানা গায় দিগন্তের সামনে, কিন্তু দিগন্ত কোনো প্রতিক্রিয়া দেখায় না, মজা নেয় ওর কষ্টে। রায়হান বাইক সোজা এসে থামালো কাজী অফিসের সামনে। দরজার কাছে এসে আশা ভরসার এক বালতি পানি পড়ল। কাজীর গেটের বিশাল তালায় মাকড়সার সংসার বাঁধিয়েছে। পাশেই কাজীর বাড়ি, সেখানে গিয়ে খোঁজ করলো। কাজী সংসার নিয়ে ঢাকা গিয়েছে। মাথায় হাত পড়লো রায়হানের। সেদিন সাইন করার সময় মেয়েটার নামটা দেখলে আজ আর এত খাটনি খাটতে হতো না। মুখ থেকে হেলমেট খুলেনি বিধায় সেদিনের লোকগুলো রায়হানকে দেখেও চিনতে পারলো না। এ ফায়দা নিল রায়হান। একজনকে ওদের বিয়ের ঘটনা ওতপ্রোতভাবে কিছুটা বলে জানতে চাইলো মেয়েটাকে কেউ চিনে কিনা। চেনে না কেউ। ঢ্যামনা রায়হানের মাথায় বুদ্ধি তো এলো মাইশার ছবি দেখাবে, কিন্তু হাই কপাল, মাইশার কোনো ছবি নেই ওর কাছে। ব্যর্থ হয়ে একটা পাহাড়ের কাছে এসে বসলো। সেখানে অনেকটা সময় ব্যয় করে বাইকের কাছে আসতে নিলে মুখোমুখি হলো স্বল্প পরিচিত একজনের সাথে। সোফায় বসে দুপা নাচিয়ে নাচিয়ে আয়েশ করে চকলেট খাচ্ছে প্রত্যাশা। গালে মুখে মাখিয়েছে অনেকটা। বিছানায় বেঘরে ঘুমোচ্ছে মনা। মাত্রাতিরিক্ত মানসিক টানাপোড়েনে জ্বর উঠেছিল। সর্বক্ষণ ডিপ্রেশন থেকে মানসিকভাবে দুর্বলতা গ্রাস করেছে। ডাক্তার দেখছে ওকে। ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছে এখন। প্রত্যাশার কেয়ারটেকার প্রত্যাশার হাতে চকলেট ধরিয়ে দিয়ে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ফোনালাপে মহাব্যস্ত। জুনায়েদ মনাকে ওষুধ দিয়ে অফিসে চলে গিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। ফোনালাপে ব্যস্ত থাকায় প্রত্যাশাকে দুপুরের খাবার খাওয়াতে ভুলে বসেছে। প্রত্যাশা খাবার কথা বললে ওর হাতে একটা করে চকলেট ধরিয়ে দিচ্ছে মেয়েটা। ছোট প্রত্যাশা খিদে সহ্য করতে পারে না। একে একে অনেকগুলো চকলেট খেয়েও পেট ভরেনি। শেষ চকলেটটা চেটেপুটে খেলেও পেট জ্বলছে। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ যাবৎ কেঁদেই চলেছে, কিন্তু মেয়েটার ফোনে এতটা ডুবে গিয়েছে যে সেই কান্না কানে লাগেনি। জুনায়েদ অফিস থেকে সরাসরি এখানে চলে এসেছে। নিচ থেকে প্রত্যাশার কান্নার আওয়াজ শুনে দ্রুত পায়ে উপরে উঠল। সোফায় বসে কান্না করতে থাকা প্রত্যাশা চোখ মুখ ফুলে উঠেছে। চকলেটগুলো গালে মুখে শুকিয়ে গিয়েছে। ওকে চকলেট নিয়ে জুনায়েদ কেয়ারটেকার মেয়েটা আচ্ছা মতো ঝাড়ল। মনার এত সবে কোনো হুঁশ নেই। ও ঘুমিয়েই আছে। হাইড্রোজের ঘুমের ওষুধ মিশ্রিত থাকায় ও টের পাবে না এত সহজে। মেয়েটাকে গালাগাল করে কাজ থেকে ছাড়িয়ে দিল। অতঃপর প্রত্যাশাকে পরিষ্কার করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। পরীর মতো মেয়েটাকে খুব ভালোবাসে জুনায়েদ। কোনো কালে এই মেয়ের আশা ছিল না ওর মনে। প্রথম স্ত্রীর ছেলে হয়েছিল বলে সেই সংসার টিকেছিল। যখন শুনেছিল মনার মেয়ে হয়েছে তখন ভেবে নিয়েছিল মেয়েটাকে সরিয়ে দেবে, কিন্তু যখন মেয়ের মুখ দেখলো আর পারল না সে কাজ করতে। ফুটফুটে মেয়েটার সৌন্দর্য মায়ের থেকেও দ্বিগুণ বেশি। এত সুন্দর মেয়ের বাবা হওয়ার লোভ হলো জুনায়েদের। এই মেয়ে ওর অংশ ভাবলেও অবাক হয়। প্রত্যাশাকে ঘুম পাড়িয়ে মনাকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে তুলল। জুনায়েদকে দেখে মনা আবারও মুখ কুঁচকে নিল। আমাকে 2 দিন একা ছাড়েন, দোহাই লাগে। যতদিন আমি বেঁচে আছি ততদিন এভাবেই চলবে। তোমরা বাপ ভাই আমার টাকায় পায়ের উপর পা তুলে খাচ্ছ, নেকামি করবে না। দাঁত খিচে পেটে থাকা কথাগুলো হজম করে নিল মনা। কিছুতেই সহ্য হচ্ছে না লোকটাকে। উপায় নেই ওর কাছে। মুখ বুজে সয়ে যেতে হবে সব। রোকেয়া তালুকদারের হাতে হাতে কাজ করে দিয়ে বাড়ি ফিরছিল রেহানা। ফেরার পথে দূর থেকে একজনকে দেখে চিনতে অসুবিধা হয়নি তার। রায়হানের সামনে এসে দাঁড়াতেই রায়হানও চিনতে পারে রেহানাকে। ভালো মন্দ কথার মাঝে রেহানা রায়হানকে ধরে বেঁধে পাশের এলাকায় তার বাড়িতে নিয়ে আসে। রায়হান প্রথমে যেতে চাইছিল না, পরে কি ভেবে যেন রেহানার কথা ফেললো না। ঘরে যা ছিল তা দিয়ে রায়হানকে আপ্যায়ন করলো রেহানা। সকালে না খেয়েই বেরিয়ে গিয়েছিল রায়হান। খিদের চোটে পেট শুকিয়ে গিয়েছিল, কিন্তু বউ খোঁজার ধান্দায় খাওয়া দাওয়া সব ভুলে বসেছিল। হাত মোছার জন্য কাপড় এগিয়ে দিয়ে রেহানা বলল, ওর বাড়িতে যাব না। তোমরা যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে। খালা খালুজান আর আমি 3টা মানুষ এত বড় বাড়িতে একা একা ঘুরঘুর করি। ঢোক চাপলো রায়হান। কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে চট্টগ্রাম। ফোনটাও অফ করে রেখেছে। রেহানাকে বলল, আমি গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম খালা, হাতে সময় নেই বেশি।
এখনই ঢাকা চলে যাব, সময় করে আবার চলে আসবো সবাই একসাথে। তারা দেখে রেহানা মুচকি হেসে, আচ্ছা আইসো আবার। সকাল থেকে ওই বাড়িতে ফোন দেই, কেউ ধরে না। মাইশাকেও ফোন দেই, ফোনে পাই না। কি যে করে মাইশাটা। মাসা যে পড়ে গিয়েছে সে কথা বলতে নিয়েও থেমে গেল রায়হান। দূর থেকে মেয়ের অসুস্থতার কথা শুনে হয়তো চিন্তায় মরবে রেহানা। অযথা চিন্তা বাড়ানোর প্রয়োজন বোধ করলো না সে। কাল বৃষ্টি আর বেলা এসেছিল ও বাড়িতে, তাই হয়তো ব্যস্ত আছে। যতই ব্যস্ত থাকুক, ওর সাথে কথাটা বললে মনে শান্তি পাই না। মেয়েটা ছাড়া আমার আর আছেই কি? ওর জন্যই বাচ্চা আছি এখনো, না হলে এতদিনে। মাইশার সম্পর্কে জানার জন্য রায়হানের কৌতূহল বাড়ল। রেহানা একের পর এক কথা বলছেই, সেই সব মন দিয়ে শুনছে আর চোখ ঘুরিয়ে ফিরিয়ে রুমটা দেখছে। বাড়িটাতে দুটো ঘর, রায়হান যেটাতে বসেছে সেটা বেশ সাজানো গোছানো বড় ঘর, আর পাশের একটা ছোট ঘর। রেহানার কথা শেষ হলে রায়হান বলল চলে যাবে এখন। রেহানাও ব্যস্ত হয়ে পড়ল, রায়হানকে রুমে বসতে বলে কি কি যেন আনতে চলে গেল। রেহানা যাওয়ার পরপরই রায়হান উঠে দাঁড়ালো। পাশের স্টিলের তৈরি ড্রেসিং টেবিলের সামনে সে ভ্রুকুচকে সবকিছুতে নজর বুলালো। মেয়েলি কয়েকটা সাজগোজের জিনিস ছড়িয়ে সাজিয়ে রাখা, সেগুলো হাত দিয়ে নেড়েচুড়ে নামগুলো মুখস্থ করলো রায়হান। কেন করলো তা জানে না। ফোন বের করে আবার কিছু জিনিসের ছবি তুলে নিল। সবশেষে মাইশার একটা হেয়ার ব্যান্ডে নজর আটকালো রায়হানের। সেটা হাতে নিতেই একটা মিষ্টি ঘ্রাণ এসে ঠেকলো ওর নাসারন্ধ্রে। শ্যাম্পুর স্মেল। কি শ্যাম্পু ইউজ করে মেয়েটা জানার জন্য উদ্গ্রীব হলো রায়হানের মন। নাকের কাছে এনে বড় কয়েকটা শ্বাস টানলো সে। বাইরে থেকে রেহানার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে ব্যান্ডটা পকেটে ভরলো রায়হান। দু কদমে এগিয়ে আবারও বিছানায় উপর বসে পড়ল। রেহানা একটা ব্যাগে দুটো আচারের বয়াম এনে রায়হানের হাতে ধরিয়ে দিল। রায়হান কিঞ্চিত হাসলো। গতবার রেহানার হাতের আচার খুব পছন্দ হয়েছিল রায়হানের। খেতে বসে আচারের অনেক প্রশংসা করেছিল রায়হান। রেহানা সেটা মনে রেখেছে, তাই দেখে মনে হলো রায়হান ভেবে ফেলল যদি রেহানা শ্বশুরই হয় তবে খারাপ না, জামাই আদর ভালোই জুটবে ওর কপালে। অতঃপর রেহানার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল রায়হান। ঢাকা গিয়ে বাকি সব কিছু দেখবে। দিগন্ত জানে সব ইচ্ছে করে ওকে নাচাচ্ছে, তা বেশ টের পেয়েছে রায়হান। পাটোয়ারি বাড়িতে দুপুরের খাবার খেতে বসেছে সবাই। দুই মেয়েকে দুপাশে নিয়ে খাচ্ছে রহমান, ওদের একপাশে রাসেল বসেছে। আমেনা আর রিনা খাবার বেড়ে দিয়ে সবাই ওরাও বসেছে খেতে। খাওয়ার মাঝ পর্যায়ে গিয়ে রহমান বৃষ্টিকে বলল, কালকে বাড়িতে থাকবে, তোমাকে দেখতে আসবে। রহমানের কথা শুনে গলায় খাবার আটকে এলো বৃষ্টির। চোখ জোড়া ছলছল হয়ে এলো। রহমানের দিকে তাকিয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আপু। একবার বিশ্বাস করে ঠকেছি, আবার কাউকে বিশ্বাস করতে ভয় হয়। নিজেকে স্বাভাবিক করতে আমার আরও সময় প্রয়োজন। তুমি মানুষ চিনতে ভুল করেছিলে, তাই ঠকেছ। আমার মানুষ চিনতে ভুল হয় না আম্মা। তোমার বিয়ে কথাবার্তা অনেকদিন আগেই ঠিক হয়েছিল। কাজী সূত্রে ছেলে ব্যস্ত ছিল, আর তোমার পড়াশোনার কথা ভেবে এতদিন কোনো আলোচনা করিনি এই বিষয়ে। গতকাল ছেলে এসেছে কয়েকদিনের ছুটিতে, এর মাঝে বিয়ে দিতে চায় তার পরিবার। সব দিকে বিবেচনা করে আমিও মানা করিনি। বৃষ্টি গলা দিয়ে আর খাবার নামলো না। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে হাত ধুয়ে রুমে চলে গেল। উপস্থিত সবাই বৃষ্টির দিকে তাকিয়ে আছে। রহমান একটা বড় শ্বাস ফেলল। একদিকে বেলার চিন্তা, অন্যদিকে বৃষ্টির চিন্তা। বৃষ্টি যখন জানবে পরিবার একই, তখন রহমান কিভাবে ওকে সামাল দেবে তা ভেবে চিন্তায় মাথা খারাপ হয়ে আসছে তার। রাসেল রহমানকে বলল, আরেকবার খোঁজ নেব ভাবছি। একবার মেয়েটা মরতে মরতে বেঁচেছে, আমার মন মানছে না ভাই। রক্ত তো এক। যদি রহমান চোখ রাঙিয়ে তাকালো ভাইয়ের দিকে, ইশারায় চুপ থাকতে বলল। রাসেল খুব জোরে কথাটা বলেনি বিধায় আমেনা রিনা শুনতে পেল না কিছু। বেলার খাওয়া দাওয়া সব উড়ে গিয়েছে। খুশিতে আত্মহারা সে। আপার বিয়ে মানে মজা আর মজা। এর মাঝে আমেনা মন ভার করে বলল, আপনি তো আগে কিছু বলেননি। আমার আবার বৃষ্টির জন্য একটা ছেলেকে খুব ভালো লেগেছিল। আপনাকে সেদিন বলতে চাইলাম না, ব্যস্ত ছিলেন তাই আর বলা হলো না। কার কথা বলছো? দিগন্তের একটা বন্ধু এসেছিল না, রায়ান। ওর সাথে সেদিন দেখা হয়েছিল। ছেলেটার ব্যবহার খুব মনে ধরেছে আমার। নিজে থেকে মাঝখানে ঠাস করে বলে বসলো বেলা।
ধুর, তোমার পছন্দ বৃষ্টি আপার সাথে রায়হান ভাইকে একদমই মানাবে না। আর রায়হান ভাইয়ের প্রেমিকা আছে বলেছিল দিগন্ত ভাই। বেলার কথা শুনে মিয়ে গেল আমেনা। সব কথা ছেড়ে বেলার মুখে দিগন্তের নাম শুনে ঝট করে ওর দিকে তাকালো রহমান। ভাব গম্ভীর গলায় বলে উঠল, দিগন্ত বলেছিল মানে? ওর সাথে তোমার কথা হয়? তুমি ওই ছেলের সাথে কথা বলো? ভোলা ভালা মুখ করে রহমানের দিকে তাকালো বেলা। চোখ জোড়া কিঞ্চিত বড় বড় করে বলল,